আসসালামু আলাইকুম। আমরা বিগ ডেটা অ্যানালাইটিক্সের অ্যাপাচি হেডার ফ্রেমওয়ার্ক করছি। তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা একটা লেয়ার করব, সেটা হচ্ছে প্রসেসিং লেয়ার হেডারের। সেটা হচ্ছে তার ভিতরে আমরা ওই ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কটা করব। আচ্ছা, তো আমাদের এই টপিকটার মধ্যে যে অবজেক্টিভগুলো আমরা কভার করবো সেটা হচ্ছে ট্রেস টু এক্সাম্পল, অর্থাৎ প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন অফ অ্যালগোরিদম লাইক ওয়ার্ড কাউন্ট। আমরা একটা ওয়ার্ড কাউন্ট প্রবলেম সলভ করব এবং আমরা দেখব যে এই ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কের ভিতরে কিভাবে আমার ফেইলার সিনারিও রিকভার করা যায় এবং বিভিন্ন ডিজাইন ডিসিশন দেখবো এবং ডিজাইন ডিসিশনের মধ্যে আমার ট্রেড অফসগুলো দেখবো এবং আমার তিনটা ফেজ আছে ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কে। সেই তিনটা ফেজ ম্যাপ, শাফেল সর্ট এবং রিডিউস ফেজ, এই ফেজ সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমরা যদি ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কটা কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। এই ম্যাপ রিডিউস হচ্ছে একটা প্রোগ্রামিং মডেল বা প্রসেসিং টেকনিকও বলতে পারি, যেটা হচ্ছে আমার লার্জ ডাটা সেট, প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এনভায়রনমেন্টের লার্জ ডাটা সেট আমার হ্যান্ডেল করার জন্য এবং প্রসেস করার জন্য এই ফ্রেমওয়ার্কটা ইউজ হয়। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং মডেল আর কি। তো আমার ডাটাগুলো কোথায় থাকবে? আমার হেড অফ ফ্রেমওয়ার্কের ডাটাগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে বিভিন্ন নোডে, ঠিক আছে? এবং আমরা সেখানে প্যারালালি কম্পিউটেশনের কাজগুলো করব। তাহলে এই হেড অফ ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কটা কী করবে? প্রোগ্রামার যারা আছে তাদেরকে ক্যাপাবিলিটি দিবে যে, বা তাদেরকে অ্যালাউ করবে আমার ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন রান করার জন্য। কীভাবে রান করবে? জাস্ট দুইটা ফাংশন নিয়ে কাজ করবে তারা, প্রোগ্রামাররা। একটা হচ্ছে ম্যাপ ফাংশন আর হচ্ছে রিডিউস ফাংশন। বাকি আন্ডারলাইং যত কাজ আছে সেই কাজগুলো আমার এই আর্কিটেকচারটাই করে দেবে, ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রামারকে এই ম্যাপ এবং রিডিউস এই দুটো ফাংশন সম্পর্কে জানতে হবে, কীভাবে ইউজ করে। বাকি কাজ আমার আর্কিটেকচারই করে দেবে। তো আমরা যদি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা মানে একটু দেখার চেষ্টা করি, আমার ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কের মোট তিনটা ফেজ আছে। একটা হচ্ছে ম্যাপ ফেজ, একটা হচ্ছে শাফেল অ্যান্ড সর্ট ফেজ, আর একটা হচ্ছে রিডিউস ফেজ। তো আমার প্রোগ্রামারকে এই ম্যাপ ফেজ এবং রিডিউস ফেজ নিয়ে কাজ করতে হয়। শাফেল অ্যান্ড সর্ট ফেজটা আমার আর্কিটেকচারে করে ফেলে। তো আমরা এটা হচ্ছে আমার মেইন তিনটা পার্ট, হ্যাঁ। তো মেইন তিনটা পার্টের ছাড়াও কিছু এডিশনাল পার্ট আছে, যেটা হচ্ছে একদম প্রথম যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি দেখি, প্রথম হচ্ছে ইনপুট স্প্লিটিং। অর্থাৎ আমার যে ডাটাগুলো থাকবে, আমরা বিগ ডেটা আর্কিটেকচারে আমি যে ডাটাগুলো পাই, সেই ডাটাগুলো আমার প্রথমে কী হয় যে স্প্লিট হয়ে যায়। স্প্লিট হয়ে আমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এনভায়রনমেন্টে বিভিন্ন কম্পিউটারে আমার ডাটাগুলো ডিস্ট্রিবিউটেডভাবে স্টোর হয়। তো এখন এই স্টোরিং পার্টটা কিন্তু আমার ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কের মানে কী বলবো, ওয়ার্কিং প্রিন্সিপালের অংশ না। এটা ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্ক শুরু হওয়ার আগেই আমার এই স্টোরেজটা হয়ে গেল এইচডিএফএস এ, রাইট? আচ্ছা, আমার এই অ্যাকচুয়ালি ম্যাপ ফেজ থেকে আমার ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কের কাজটা শুরু। অর্থাৎ আমার ডাটা অলরেডি স্টোর অবস্থায় আছে এইচডিএফএস ফাইল সিস্টেমে। ওকে, তো ম্যাপ ফেজটা কী করবে? এই ম্যাপ ফেজের ভিতরে আমরা একটা ম্যাপ ফাংশন অ্যাপ্লাই করব। এই ম্যাপ ফাংশন কী করবে? এই ডাটার রেকর্ডকে প্রসেস করবে এবং কি ভ্যালু পেয়ার জেনারেট করবে রেকর্ডের ভিতরে, এবং সেই রেকর্ডগুলোকে ম্যাপারের কাছে অ্যাসাইন করে দেবে প্রসেসিংয়ের জন্য, ঠিক আছে? তো আমরা যদি একটু এটা এই মানে আমরা যদি এখানে দেখি, যেমন ম্যাপ ফাংশনে প্রথমে আমি একটা কি দিলাম, তারপর একটা ভ্যালু দিলাম। তো এই ম্যাপ ফাংশন কি ভ্যালু দেওয়ার পরে আমার একটা আউটপুট কি আসলো, একটা লিস্ট আসলো। সেই লিস্টটা হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে আসবে, হ্যাঁ। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন এই যে ম্যাপ ফাংশনে আমি একটা মনে করেন আমি বিভিন্ন ডকুমেন্ট আমরা সেভ করি না, মনে করেন এটা একটা মনে করেন একটা ফাইলের নাম, হ্যাঁ। এই ফাইলের ভিতরে কি লেখা আছে? ক্যাট ডগ, মনে করেন এই টেক্সটটা আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার ফাইলের ইন্ডেক্সটাকে আমি বলতেছি ডগ 1, ঠিক আছে? আচ্ছা, আর ফাইলের ভিতরে কি রেকর্ড আছে? ক্যাট ডগ, এই রেকর্ডটা আছে। তো এটা হচ্ছে আমার ম্যাপ ফাংশন, আমি কল করলাম। কল করার পর আমার লিস্ট জেনারেট হবে। এই লিস্টটা কীভাবে জেনারেট হবে? কি ভ্যালু পেয়ার আকারে। তাহলে দেখেন আমার এটা ছিল আমার কি, এটা ছিল আমার রেকর্ড। এই রেকর্ডটাকে সে ডিস্ট্রিবিউট করলো ক্যাট ডগ, এবং কি এবং ভ্যালু পেয়ারে সে ডিস্ট্রিবিউট করলো, ঠিক আছে? কি ভ্যালু পেয়ারে ডিস্ট্রিবিউট করলে ওয়ান ওয়ান ডগ 1, অর্থাৎ কি ভ্যালু, অর্থাৎ ক্যাট কয়টা আছে, ডগ কয়টা আছে, ঠিক আছে?
এবং কি ভ্যালু পেয়ারে ডিস্ট্রিবিউট করলো। এটা হচ্ছে আমার ম্যাপ ফেজটা। তাহলে ম্যাপ ফেজের কাজ হচ্ছে এটা, এই কাজটা প্রোগ্রামারদের করতে হবে। প্রোগ্রামার কি করবে, আমার রেকর্ডটা এবং ওই রেকর্ডের ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করে দিবে, ঠিক আছে। আচ্ছা, করার পরে আমার এই জেনারেট হলো এটা। আচ্ছা, সাফেল অ্যান্ড শর্ট ফেজ, এই ফেজে কি হবে, এই ফেজে দেখেন এটা তো আমার একটা লিস্ট, রাইট। আমাকে এখানে আমার ম্যাপ ফেজে কি জেনারেট হলো, লিস্ট জেনারেট হলো, কি ভ্যালু পেয়ার। তাহলে আমি এখানে মনে করেন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা মনে করেন আমার এই পুরোটা হচ্ছে আমার পুরোটাকে আমি একটা সেট হিসাবে চিন্তা করতে পারি। সেটের আমার তিনটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার, ঠিক আছে। কার্টেসিয়ান প্রোডাক্টের পেয়ার ধরতে পারি আমরা। আচ্ছা, এখন সাফেল অ্যান্ড শর্ট ফেজে আমি কি দেবো, এই যে এই লিস্টটাকে আমি ইনপুট দেবো, ঠিক আছে। এই লিস্টটাকে যখন ইনপুট দেবো, মানে ইনপুট আমি দেবো না, সেটা মানে আর্কিটেকচার নিজে করবে, এই ফেজটা নিয়ে আমার কোনো কাজ নেই, প্রোগ্রামারের কোনো কাজ নেই। তাহলে আর্কিটেকচার কি করবে, এই লিস্টটা সাফেল অ্যান্ড শর্ট ফেজে পাঠাবে। তো সাফেল অ্যান্ড শর্ট ফেজে কি করবে, এই কি ভ্যালু পেয়ারের মধ্যে ডিফাইন বিভিন্ন ম্যাপারের কাছে এই কি ভ্যালু পেয়ারগুলো যাবে এবং তারা কি করবে, এগুলোকে গ্রুপ করবে সেম কি দ্বারা। তো দেখেন আমি এই ক্যাটগুলোকে বলতেছি কি আর এগুলোকে বলতেছি ভ্যালু। তাহলে দেখেন এই ক্যাট আর ক্যাট সেম কি পাইলো, দুইটা সেম কি যখন পাবে, ওই সেম কিটাকে সে আমার একটা কমন কি হিসেবে ধরে নেবে এবং তার যে ভ্যালুগুলো আছে তার ভ্যালুগুলোকে সে অ্যারে আকারে একটা লিস্ট তৈরি করবে। তার মানে এখানে আমার এখানে কি নতুন একটা কি তৈরি হলো, মনে করেন K2 এবং এখানে একটা লিস্ট তৈরি হলো, এই হচ্ছে সে লিস্ট, ঠিক আছে। লিস্ট মানে কি, আরেকটা অ্যারে তৈরি হলো। ডগ, এই ডগটা সিঙ্গেল আছে তাই তাকে একটা কি এবং একটা ভ্যালু, এবং এখানে কিন্তু ভ্যালুগুলো হচ্ছে আবার লিস্ট, ঠিক আছে। আমরা ডিকশনারি হিসেবে চিন্তা করতে হবে, ডিকশনারির কি এবং ভ্যালু, ঠিক আছে। ভ্যালুর ভিতরে আমরা আরেকটা কালেকশন হিসেবে চিন্তা করতে পারছি। তাহলে এটা হচ্ছে সাফেল অ্যান্ড শর্ট। এখানে কিন্তু আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আমার সর্ট হবে। সর্ট কীভাবে হবে, কি এর আইডেন্টিফিকেশন দ্বারা সর্ট হবে। দেখেন এখানে কিন্তু ডগটা আগে আসতে পারতো, ক্যাটটা পরে আসতে পারতো, কিন্তু তা হয় নাই। সেটা কি আসছে, ক্যাট আগে আসছে, ডগ পরে আসছে, ঠিক আছে। তো অর্থাৎ আমার কি এর নাম অনুসারে আমার সর্টিংটা হবে। আচ্ছা, এবার হচ্ছে রিডিউস ফেজ। তাহলে আমার সাফেল অ্যান্ড শর্ট ফেজে এই যে আউটপুটটা আসলো, হ্যাঁ, এই আউটপুটটাতে রিডিউস ফেজে কী হবে, রিডিউস ফেজে আমি আমার কিটা নিব এবং তার যে লিস্টটা নেব, এই লিস্টটা নেওয়ার পরে আমার নতুন আরেকটা লিস্ট তৈরি হবে, সেটা হচ্ছে K3V3। এই K3V3 এই এক্সাম্পলটা আমরা যদি দেখি যে রিডিউস ক্যাট, আমি ক্যাট মানে কি, আমি এই কিটাকে কল করলাম এবং এই কিটাকে কল করলাম এবং তার ভ্যালুটা, এই দুইটাকে আমি একসাথে যখন কল করলাম তখন আমার এইখানে যে ভ্যালুটা আছে লিস্ট, এটাকে সে যোগ করে সে রেজাল্টটা দেখাবে, ঠিক আছে। তাহলে সে রেজাল্টটা দেখালো, তো ডগ এখানে যে লিস্ট আছে সেই লিস্টটাকে যোগ করে সে রেজাল্টটা দেখালো। তাহলে এটা হচ্ছে আমার রিডিউস ফেসের আউটপুট, ওকে। তাহলে আমি তারপর কি ফাইনাল রেজাল্ট পাবো, এই ফাইনাল, এখন দেখেন আমার এখানে কিন্তু ম্যাপ রিডিউস ফেজ শেষ। তারপর ফাইনাল রেজাল্টটা কি, জাস্ট আমার এই ক্যাটের এই জিনিসটা স্টোর হবে HDFS এ, ঠিক আছে। HDFS বা অন্য ফাইল সিস্টেমে স্টোর হবে। তাইলে আমার ইনপুট ডাটা ছিল, দেখি আমি যদি ইনপুট ডাটা দেখি, আমার ইনপুট ডাটা ছিল ক্যাট ডগ। আমি যদি এটাকে ওয়ার্ড কাউন্ট প্রবলেম হিসেবে চিন্তা করি, তাহলে দেখেন ক্যাট কয়টা পাইছে, দুইটা পাইছে, আর ডগ কয়টা পাইছে, ডগ পাইছে একটা। তো এই হচ্ছে মানে এটা হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে আমার ম্যাপ রিডিউসের তিনটা ফেজ সম্পর্কে জানা। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ড কাউন্ট প্রবলেম দেখি। মনে করেন হ্যাঁ, আমার কাছে একটা ওয়ার্ড কাউন্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে ক্যাট ডগ বার্ড পিগ, ডগ ক্যাট পিগ ডগ, ঠিক আছে। এই ওয়ার্ড কাউন্ট প্রবলেমটার আমি যদি রিয়েল আউটপুটটা চিন্তা করি, আমার ক্যাট থাকবে তিনটা, ডগ থাকবে তিনটা, বার্ড থাকবে একটা, পিগ থাকবে দুইটা। তো এই প্রবলেমটাকে আমরা ম্যাপ রিডিউস দ্বারা সলভ করার চেষ্টা করি। তো দেখেন প্রথমে আমার এটা হচ্ছে আমার ডাটা ইনপুট, রাইট। তো ফার্স্ট স্টেজে কি হবে, এই ডাটাগুলোকে আমার স্প্লিট করবে, সেটা ম্যাপ রিডিউস ফেসের আগেই হবে, ঠিক আছে। স্প্লিট হয়ে আমার HDFS ফাইল সিস্টেমে স্টোর হবে। তাহলে আমি এটাকে যদি আমি সমান ভাগে ভাগ করি, তো আমার দেখেন ক্যাট ডগ নিলাম এখানে, এখানে নিলাম বার্ড পিগ ডগ, এখানে নিলাম ক্যাট পিগ ডগ, ওকে। এভাবে আমি ডাটা স্প্লিট করে স্টোর করলাম। আচ্ছা, ম্যাপ ফেসে কি হবে, ম্যাপ ফেসে হচ্ছে আমার ডাটা, মনে করেন আমি এটাকে দিলাম ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3। তাহলে ডকুমেন্ট 1-এ আমি এই ডাটাটা লোড করলাম, ডকুমেন্ট 2-তে আমি এই ডাটা লোড করলাম, ডকুমেন্ট 3-তে আমি এই ডাটাটা লোড করলাম। তাহলে আমার ম্যাপ ফেসে আমি এভাবে ম্যাপ করে দিলাম, ঠিক আছে। মানে ডকুমেন্ট এবং ডাটা ম্যাপ করলাম।
ম্যাপ করার পরে সে কি করবে, এই ডকুমেন্টের ভিতরে যতগুলো ডাটা আছে প্রত্যেকটাকে ডাটাকে লিস্ট তৈরি করবে এরকম। ক্যাট ওয়ান মানে কি ভ্যালু পেয়ার তৈরি করবে, ক্যাট ওয়ান ডগ ওয়ান, এখানে বার্ড ওয়ান পিগ ওয়ান ডগ ওয়ান, এখানে ক্যাট ওয়ান পিগ ওয়ান ডগ ওয়ান। আচ্ছা, সে করলো, করার পরে এই হচ্ছে ম্যাপ ফেসের আউটপুট। ওকে, সাফেল ফেস কি করবে, সাফেল ফেস হচ্ছে আমার কি ভ্যালু পেয়ার তৈরি করবে। তো সে যদি কমন কি পায় সেই কমন কিটাকে অ্যাগ্রিগেট করবে এবং তার ভ্যালুগুলোকে অ্যাগ্রিগেট করবে আরেকটা সেপারেট লিস্ট আকারে। এই জিনিসটাকে আমরা একটা ডিকশনারি হিসেবে চিন্তা করতে পারি, ডিকশনারি কি ভ্যালু পেয়ারের মতো। তো এখানে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আমার এই যে কিটা আছে সেই কি এর নাম দ্বারা এগুলোকে সর্ট করা হবে। হ্যাঁ, সর্টও হবে, তাহলে সাফেল অ্যান্ড সর্ট, এই কারণে এই ফেজটার নাম হচ্ছে সাফেল অ্যান্ড সর্ট। দেখেন এখানে কিন্তু ডি আগে আসবে না, আগে আসবে হচ্ছে সি। তো এখানে দেখেন এই যে যেমন বার্ড পিগ ডগ, এখানে কিন্তু প্রথম আসছে বার্ড, তারপর আসছে ডগ, তারপর আসছে পিগ। ওকে, আচ্ছা, তাহলে অন্যভাবে এটাও হলো, তাহলে আমার সাফেল অ্যান্ড শর্ট ফেজটা শেষ। তারপরে কি হবে, তারপরে হচ্ছে এই যে দেখেন আমার প্রত্যেকটা কিন্তু এতক্ষণ ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিল, সাফেল অ্যান্ড শর্ট ফেজের আউটপুটটা যখন আসলো তখন সেখান থেকে রিডিউস ফেজের কাজটা হবে আমার আমার প্রত্যেকটা থেকে আমার কি ভ্যালু পেয়ারগুলোকে একসাথে আনবে সে ফার্স্টে রিডিউস ফেসের দুইটা স্টেজ। প্রথম স্টেজে সে কী করলো, মানে বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলোকে কালেক্ট করলো। ঠিক আছে, কালেক্ট করার পরে দেখেন এখানে দেখেন বার্ড এবং ক্যাট, এখানে ক্যাট একটা মানে কি বলবো, একটা কমন নাম পাইছে দুইটা ডিফারেন্ট ক্লাস্টার থেকে, মানে দুইটা ডিফারেন্ট নোড থেকে আসছে ডাটাটা। যদি সেম নোড থেকে আসতো তাহলে সাফেলের ভিতরেই এটা হয়ে যেত। হ্যাঁ, যেহেতু ডিফারেন্ট নোড থেকে আসছে ক্যাট, তাহলে এই ক্যাটগুলো দুইটা ক্যাটকে এখন রিডিউস ফেসে কী করবে, এই দুইটা ক্যাট কিকে সে কমন একটা কিকেতে আনবে এবং তার যে ডাটাগুলো আছে সেগুলোকে যোগ করে সেই রেজাল্টটা জেনারেট করবে। তো এইটাও সেমভাবে করলো, রেজাল্টটা জেনারেট করলো। ওকে, তো জেনারেট করার পরে দেখেন আমার ফাইনাল কিন্তু রেজাল্টটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এইভাবে একটা ডিকশনারি আকারে আউটপুটটাকে তাকে মানে এইচডিএফএস ফাইল সিস্টেম বা অন্যান্য ফাইল সিস্টেমে স্টোর হয়ে যাবে। তো এটাই ছিল আমার ম্যাথ প্রবলেমটা, একটা ওয়ার্ড কাউন্ট ম্যাথ প্রবলেম আমরা দেখলাম। আচ্ছা, আমার এখানে আমি একটা স্টেজ কমাইতে পারি, আর একটা ফাংশন আছে যে কম্বাইন ফাংশন। এই কম্বাইন ফাংশনটা ইউজ করে আমরা একটা স্টেজ কমাইতে পারি। কি কোন স্টেজটা কমাইতে পারি, দেখেন সাফেল এবং শর্টে আমার যে লিস্টটা জেনারেট হয়েছিল এই লিস্টটাকে আমরা এই রিডিউস ফেসে আনার আগেই, রিডিউস ফেসে তো যোগ করছিল, আমরা আগে যেটা দেখছিলাম যে রিডিউস ফেসে এটা যোগ হয়েছিল। হ্যাঁ, সেই রিডিউস ফেসে আসার আগেই আমি ইন্টারমিডিয়েট, তার আগেই আমি কি করলাম, তার আগে আমি কম্বাইন ফাংশনে এই যোগফলটা করে ফেললাম। ঠিক আছে, এই যোগফলটা যদি কম্বাইন ফাংশনেই করে ফেলি তাহলে আমার রিডিউস ফাংশনে আমার প্রসেসিংটা কম হবে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট সেম আসবে। তো এটাও হইতে পারে, তো ম্যাপে মানে আমার ম্যাথটাতে বলে দিতে পারে যে কম্বাইন ফাংশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করে, সেক্ষেত্রে আমার এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেজ অ্যাড হবে। ঠিক আছে, রেজাল্ট সেমই আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা এতক্ষণ যেই মানে প্রবলেমটা দেখলাম, এখানে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারালাল প্রসেসিং করছে। তাই এখানে প্যারালাল প্রসেসিং অ্যালগরিদমটা কীভাবে কোর্স করে, আমার প্রথমে ম্যাথ ফেজে আমার কারেন্ট ব্লক ডাটা ব্লকটা রিড করছে, রিড করে আউটপুট দ্য ওয়ার্ড অ্যান্ড ইন্টিজার অ্যাজ এ কি ভ্যালু পেয়ার। তারপর সাফেল অ্যান্ড শর্ট ফেজে কী হয়েছে, রিড দ্য লিস্ট অফ কি ভ্যালু পেয়ার্স ফ্রম দ্য ম্যাথ ফেজ, গ্রুপ অল দ্য ভ্যালুজ উইথ দ্য সেম কি টুগেদার, each key has a corresponding array of values, sort the data by key, output each key and its array of values। এবং রিডিউস ফেজে কি হয়েছে, রিড দ্য লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড অ্যারেজ অফ দ্য অফ ভ্যালুজ ফর ইচ ওয়ার্ড, অ্যাড দ্য অ্যারেজ অফ ভ্যালুজ টুগেদার। তাহলে এটা ছিল আমার প্যারালাল ওয়ার্ড কাউন্ট প্রবলেমটা সলভ করা প্যারালাল অ্যালগরিদম। তো সিরিয়াল অ্যালগরিদমে যদি কাজটা হইতো সেটা কি হইতো, আমার একটা 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করা লাগতো, সেই তারপর ক্রিয়েট এ রো ফর এভরি ওয়ার্ড কাউন্ট, তারপর পপুলেট দ্য ফার্স্ট কলাম উইথ দ্য ওয়ার্ড, পপুলেট দ্য সেকেন্ড কলাম উইথ দ্য ইন্টিজার 0। ঠিক আছে, তো আমরা মোটামুটি এইভাবে আমার অ্যালগরিদম সাজাতে হতো। এই অ্যালগরিদম আমার কম্পিউটেশনটা হচ্ছে মানে সিরিয়াল কম্পিউটেশন। এখানে কিন্তু আমরা মাঝে মাঝে এই ধরনের কম্পিউটেশনে আমরা মাঝে মাঝে নেস্টেড লুপও ইউজ করি। ঠিক আছে, তো নেস্টেড আমি যত লুপের সংখ্যা বাড়াবো তত আমার কমপ্লেক্সিটি বাড়বে। বাট এখানে আমি যখন ডিস্ট্রিবিউট ওয়েতে কাজ করছি, যখন দেখেন আমার বিভিন্ন নোডে কিন্তু কাজগুলো ভাগ হয়ে গেছে, ফলে প্যারালালি যখন কাজগুলো হচ্ছে তখন আমার টাইম কিন্তু এখানে কমে আসবে, রাইট? আচ্ছা,
তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাস্টার ওয়ার্কার আর্কিটেকচার অফ ম্যাপ রিডিউস। তো ম্যাপ রিডিউস আসলে যে আর্কিটেকচারে কাজ করে সেটাকে বলা হয় মাস্টার ওয়ার্কার আর্কিটেকচার। তো সেই আর্কিটেকচারটা আমরা একটু দেখি। আচ্ছা, ম্যাপ রিডিউসের মাস্টার ওয়ার্কার আর্কিটেকচারের ভিতরে আমার অ্যাকচুয়ালি আমার যেই নোটগুলো আছে, এই নোটগুলো আসলে যেভাবে কাজ করে, এই নোটগুলোর ভিতরে যেভাবে কাজ করে, এখন এখানে নোটগুলো হচ্ছে আমার ওই কম্পিউটারকে বোঝাবে না, এখানে নোটগুলোকে বলা হচ্ছে ডেমন বোঝাবে। হ্যাঁ, ডেমন মানে কি, আমার যে প্রসেসিংটা বিভিন্ন টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে আমরা বলতেছি ডেমন। তাহলে দেখেন এটা তো আমরা তো ম্যাপ রিডিউসকে বলছি একটা প্রোগ্রামিং মডেল, রাইট? তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি প্রসেসিংগুলো যেগুলো হবে সেগুলো ছোট ছোট প্রোগ্রামিং, মানে ছোট ছোট কোড ব্লক বা ছোট ছোট প্রসেস আমি চিন্তা করতে পারি। তো এখানে এই মাস্টার ওয়ার্কার আর্কিটেকচার, এই মাস্টার হচ্ছে একটা সেরকম একটা প্রসেস এবং ওয়ার্কার হচ্ছে সেরকম অনেকগুলো প্রসেস। হ্যাঁ, তো আমার এই প্রসেসগুলা মানে এই ম্যাপ রিডিউস আর্কিটেকচারে এই মানে প্রসেসগুলোর নাম আছে, যেমন জব ট্র্যাকার হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, আর অন্যভাবে টাস্ক ট্র্যাকার হচ্ছে আর একটা প্রসেস। তো এই জব ট্র্যাকার প্রসেসকে আমরা বলতেছি মাস্টার, ঠিক আছে। এই জব ট্র্যাকার প্রসেসটা কি করবে, সে পুরা এক্সিকিউশন টাস্কটা মানে কোঅর্ডিনেট করবে। সে কি করবে, সে মনে করেন আমার ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কি, আমি ইউজার প্রোগ্রাম হতে পারে, আমি তো যেমন মনে করেন আমি কম্পিউটারকে যখন নির্দেশ দিই, আমি অবশ্যই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে নির্দেশ দিই, যেমন উইন্ডো, যেমন মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা কিছু টাইপ করলাম, বা মাইক্রোসফট ওয়ার্ডে কি প্রিন্ট কমান্ড দিলাম, তাহলে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে আমার সেই ইউজার প্রোগ্রাম, ঠিক আছে। তো আমি এই ইউজার প্রোগ্রামটাকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতেছি। তো ইউজার প্রোগ্রাম কি করবে, আমার মাস্টারকে একটা জব রিকোয়েস্ট দিবে। তো মাস্টার কি করবে, এই জব রিকোয়েস্টটাকে অনেকগুলো ডিভাইড করবে, ঠিক আছে। এই সে প্রথমে জব রিকোয়েস্টটাকে ম্যাপ ফেস এবং রিডিউস ফেস, আমি যেভাবে প্রোগ্রামিংটাকে করে দেবো ম্যাপ ফেসের জন্য এবং রিডিউস ফেসের জন্য, সে সেভাবে নিবে। নেওয়ার পরে এই ম্যাপ ফেসের যে কাজটাকে সেটাকে এম পিসে ভাগ করবে। ম্যাপ ফেসের কাজকে কি করবে, এম নাম্বার অফ পিসে ভাগ করবে। এবং যে রিডিউস ফেস, এই রিডিউস ফেসের কাজকেও সে আর নাম্বার অফ পিসে ভাগ করবে। ভাগ করার পরে সে অনেকগুলো ওয়ার্কারের কাছে কি করবে, এই কাজগুলোকে ডিভাইড করে দেবে, ঠিক আছে। তো প্রথমেই তো আমার যে ইনপুট ফাইলটা থাকবে, সেই ইনপুট ফাইল তো অনেকগুলা ভাগে ভাগ করা থাকবে, স্প্লিট করা থাকবে, রাইট, আমার এইচডিএফএস এর ভিতরে। সেখান থেকে আমার যে ওয়ার্কার নোট, এখানে নোট মানে হচ্ছে প্রসেস। হ্যাঁ, তো এখান থেকে যে ওয়ার্কার নোটগুলো আমার ডাটাগুলো নিয়ে প্রসেস করার জন্য নিবে, তাহলে দেখেন ম্যাপ ফেজে আমার ওয়ার্কার নোট কি করলো, ডাটাগুলোকে নিল, নিয়ে কাজ করলো, করার পরে এই ইন্টারমিডিয়েট ফেজে কি হবে, এই ম্যাপ ফেজের আউটপুটটা আমার মাঝখানে এখানে স্টোর হবে। স্টোর হওয়ার পরে আমার সেই স্টোরেজ থেকে আমার রিডিউস ফেসে কি করবে, রিডিউস ফেস এইখান থেকে ডাটা নিয়ে আবার রিডিউস কাজটা করবে, করার পরে আমার আউটপুট হিসেবে সেই ফাইল মানে আউটপুট হিসেবে সেই ডাটাকে জেনারেট করবে, মানে আউটপুট ডাটা জেনারেট করবে, ঠিক আছে। তো মাস্টার এখন যে মাস্টারগুলো আছে সেই মাস্টারগুলো কি করবে, মানে মাস্টার তো একটাই থাকবে, একটা একটা পুরো কাজ জবের জন্য একটাই মাস্টার থাকবে। তো মাস্টার কি করবে, মাস্টার সেভারাল ডাটা স্ট্রাকচার স্টোর করে, সে ম্যাপ, প্রত্যেকটা ম্যাপ কাজের জন্য এবং প্রত্যেকটা রিডিউস যে টাস্কের জন্য সে কতগুলো ভেরিয়েবল মানে সে স্টোর করে। সেই ভেরিয়েবলের ভ্যালু হইতে পারে আইডিয়াল, ইন প্রোগ্রেস আর কমপ্লিটেড, ঠিক আছে। এটা দ্বারা সে নির্ধারণ করে কোন ওয়ার্কারটা আইডিয়াল আছে, কোন ওয়ার্কারটা কাজটা কমপ্লিট করে ফেলছে, কোন ওয়ার্কটা ইন প্রোগ্রেসে আছে। তো সেটা দ্বারা সে আইডিয়াল কোনো ওয়ার্কার থাকলে সেই আইডিয়াল ওয়ার্কারগুলোকে আইডেন্টিফাই করে এবং তাকে ফার্দার কাজ অ্যাসাইন করে, ঠিক আছে। আর ওয়ার্কারগুলোকে একটু আগে বললাম যে টাস্ক ট্র্যাকার নামে যে প্রসেসগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্কার, যারা হচ্ছে আমার এই কাজ ম্যাপ কাজ এবং রিডিউস কাজটা সম্পন্ন করে, ঠিক আছে। এটাই হচ্ছে তা আসলে ম্যাপ রিডিউসের মাস্টার ওয়ার্কার আর্কিটেকচার। আচ্ছা, তারপরে আরেকটা যে টপিক আমরা দেখব সেটা হচ্ছে ফল্ট টলারেন্স অফ ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্ক। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা আসার মতো। তো এই টপিকটা কি, আমার এই যে ম্যাপ রিডিউস আর্কিটেকচারে আমি যে 100 বা থাউজেন্ডস অফ মেশিনের মাধ্যমে যে ম্যাপ এবং রিডিউস ফেজটা এক্সিকিউট করলাম, সেই এক্সিকিউটের মধ্যে আমার অবশ্যই ফল্ট টলারেন্স থাকতে হবে, ঠিক আছে। যখন আমি বিশাল ডাটা নিয়ে কাজ করতেছি, 1 ঘন্টা মনে করেন বিশাল ডাটা নিয়ে কাজ করলাম, কাজ মানে 50% হয়ে গেল, এর মধ্যে কোনো ফেইলিয়ার অকারেন্স ঘটলো, তাহলে আমি কি কাজটা আবার নতুন করে শুরু করবো? না। তো সেক্ষেত্রে দেখি এই ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কটা কীভাবে ফল্ট টলারেন্সটা দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন
আমার এখানে দুই ধরনের ফেলার হতে পারে, একটা হচ্ছে ওয়ার্কার ফেলার, একটা হচ্ছে মাস্টার ফেলার। তো যদি আমার ওয়ার্কার ফেলার হয়, হ্যাঁ, দেখেন ওয়ার্কার ফেলারটা কীভাবে ডিটেক্ট হবে, দ্য মাস্টার পিংস এভরি ওয়ার্কার পিরিয়ডিক্যালি। তো এইচডিএফএস এ কী করে, এইচডিএফএস এ প্রত্যেকটা আমার নেম নোট কী করে, মাস্টার নোটকে আমার হার্টবিট পাঠায়, ঠিক আছে। তো এখানেও হার্টবিটের মতো পিং পাঠায় কে, এখানে কিন্তু পিংটা পাঠাচ্ছে মাস্টার, ঠিক আছে। এখানে উল্টা পিং পাঠাচ্ছে মাস্টার ওয়ার্কারকে পিরিয়ডিক্যালি পিং পাঠায়, এটা হচ্ছে একটা হার্টবিটের মতো একটা সিগন্যাল পাঠায়, যে সিগন্যাল এখন যদি ওয়ার্কার আমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মাস্টারকে এই সিগন্যালটা ব্যাক না পাঠায়, তাহলে বুঝতে হবে যে এই মানে এই ওয়ার্কার নোটটা ফেল করছে। তখন মাস্টার কী করে, এই ওয়ার্কার নোটকে আর কোনো কাজ অ্যাসাইন করে না। এখন মনে করেন মাস্টার নোট ডিটেক্ট করলো একটা ওয়ার্কার নোটের ফেইলার, ঠিক আছে। তাহলে সে তখন কি করবে, তো দেখেন any computed map tasks are re-executed on a failure because the output is stored on a local disk of the failed machine and is therefore inaccessible, not in HDFS, thus no replicas। এটা কি, এটা হচ্ছে আমরা একটু যদি আর্কিটেকচারটা একটু দেখি, দেখেন মনে করেন ওয়ার্কার নোট একটা কাজ করে ফেললো, মানে ম্যাপ ফেজের একটা কাজ এই ওয়ার্কার নোটটা করলো, করার পরে সে কি করলো, একটা ইন্টারমিডিয়েট স্টোরেজ, মনে করেন একটা কম্পিউটার হলো, সে তার নিজস্ব স্টোরেজ সিস্টেম এটা স্টোর করলো। এখন মনে করেন এই ওয়ার্কারটা ফেলার, মানে এই কম্পিউটারটা ফেলার, রাইট, বা মনে করেন শুধুমাত্র মানে তার প্রসেসটাই ফেল করলো। এখন এখানে যে স্টোরেজ, এই স্টোরেজের সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাই এই স্টোরেজের ডাটা কিন্তু আর অ্যাক্সেস করা গেল না, ঠিক আছে। এটা কিন্তু এইচডিএফএস স্টোরেজ না, এটা হচ্ছে লোকাল স্টোরেজ, হ্যাঁ, যে প্রসেসটা করছে তার লোকাল স্টোরেজে স্টোর করছে। তার মানে আমার ম্যাপ ফেজে কোনো ওয়ার্কার যদি ফেল করে, তাহলে পুরো কাজটা আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, এখন যদি রিডিউস ফেজে মানে একটা ওয়ার্কার ফেল করে, রিডিউস ফেজে যখন সে কাজটা কমপ্লিট করে ফেলবে, আমার আউটপুটটা কোথায় আছে, আউটপুটটা হচ্ছে আমার আউটপুট ফাইল সিস্টেমে, মানে এইচডিএফএস বা অন্য কোনো আমার রেগুলার ফাইল সিস্টেম, যেখানে আমার ডাটাটা অ্যাক্সেস আছে। অর্থাৎ তাহলে রিডিউস ফেজে যদি কোনো ওয়ার্কার ফেল করে, তাহলে এটাকে আমার রিস্টার্ট করার কোনো দরকার নেই, কারণ ওই ডাটাটা অলরেডি আমার কাছে অ্যাভেলেবেল, অ্যাক্সেসিবল। বাট এই ইন্টারমিডিয়েট ফেজের ডাটা অ্যাক্সেসিবল না, তাই ম্যাপ ফেজে কোনো ওয়ার্কার ফেল করলে আমার এই ডাটাটাকে আবার মানে এই কাজটাকে আবার ম্যাপ ফেজের যে টাস্কটা আছে সেই টাস্কটাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। আচ্ছা, এখন আমার যদি ইন প্রোগ্রেসে কোনো ফেইলার ঘটে, অর্থাৎ আমি তো তিনটা মানে ডাটা স্ট্রাকচার তিনটার কথা বলছি, একটা হচ্ছে আইডিয়াল, একটা হচ্ছে ইন প্রোগ্রেস, একটা হচ্ছে কমপ্লিটেড। তো কমপ্লিটেডটা তো আলোচনা করলাম। এখন যদি ইন প্রোগ্রেসে হয়, ফেলটা হয়, তাহলে ইন প্রোগ্রেসে ফেল হলে যে ম্যাপ ফেজ হোক রিডিউস ফেজ হোক, আমার পুরো টাস্কটাই আবার নতুন করে শুরু করতে হবে, যেহেতু আমার প্রসেসটা হয়ই নেই। আচ্ছা, এটা গেল আমার ওয়ার্কার ফেলার। এবার আসেন যদি মাস্টার ফেলার ঘটে, মাস্টার ফেলার যদি ঘটে, তাহলে আমার পুরা কাজটাকে নতুন করে আবার শুরু করতে হবে, রাইট, ঠিক আছে। তাহলে এটা তো আমার আসলে মানে কোনো ভালো কন্ডিশন হইল না। তাহলে আমি কি করতে পারি, আমরা এখানে মাস্টার ফেইলারকে অ্যাভয়েড করার জন্য, মানে মাস্টার ফেইলার যদি হয় সেই পুরা কাজটাকে নতুন করে না শুরু করে, আমরা মাস্টারের যে ডাটা স্ট্রাকচার আছে, মাস্টার ডাটা স্ট্রাকচার কী করে, সে প্রত্যেকটা যে ওয়ার্কারের স্টেটগুলোকে সে রেকর্ড করে রাখতেছে, ঠিক আছে। তো আমি যদি কোনোভাবে মাস্টার ডাটা স্ট্রাকচারটাকে যদি আমি কোনোভাবে চেক পয়েন্টিং করতে পারি, তাহলে তো আমার মাস্টার যদি ফেল করে, আমি মাস্টারকে নতুন করে আমি মাস্টারকে রিবুট করে জাস্ট ডাটা স্ট্রাকচারটা তাকে অ্যাসাইন মানে ম্যাপ করে দিলাম। যদি ডাটা স্ট্রাকচারটা অ্যাসাইন করে দিই, তাহলে আমার প্রসেসটা ঠিক ওই মুহূর্ত থেকেই স্টার্ট হবে যেখানে আমার লাস্ট চেক পয়েন্টটা ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফল্ট টলারেন্স সিস্টেম ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিজাইন ডিসিশন আমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ে, সেটা হচ্ছে, আচ্ছা, এই ডিজাইন ডিসিশনের ভিতরে আমাদের দুইটা টপিক আছে। একটা হচ্ছে টাস্ক গ্র্যানুলারিটি। এটা কি, এটা হচ্ছে আমার যে আমি যে টাস্কগুলোকে ডিভাইড করব, ঠিক আছে, অনেকগুলা ভাগে ভাগ করব, ঠিক আছে, এবং এটাকে বলা হচ্ছে টাস্ক গ্র্যানুলারিটি। এটা কি করি, আমরা ফার্স্টেই বলছি যে ম্যাপ টাস্ককে আমরা এম পিসে ভাগ করি এবং রিডিউস টাস্ককে আর পিসে ভাগ করি। আইডিয়ালি এম এবং আর সাধারণত আমার যে ওয়ার্কার মেশিনগুলো আছে তার থেকে অনেক বেশি হয়, ঠিক আছে।
তো এই যে আমি দেখেন, however each worker perform many different tasks can improve dynamic load balancing, speed up recovery when a writer fails. তাহলে এই যে আমি যে টাস্কগুলোকে ভাগ করলাম, ঠিক আছে, আমি যে টাস্কগুলোকে ভাগ করলাম, এখন টাস্কগুলোকে ভাগ করে আমি বিভিন্ন ওয়ার্কার মেশিনে যখন আমি ডিস্ট্রিবিউট করে দেব, এই জিনিসটা আমাকে কি করবে, ডাইনামিক লোড ব্যালেন্সিংয়ে সহায়তা করবে এবং আমার রিকভারিটাকেও সহায়তা করবে। তা আমরা সাধারণত যেটা করি ইন প্র্যাকটিস, যে আমরা ম্যাপস এম এর যে সাইজটা, এই সাইজটা এমনভাবে নেওয়া হয় যাতে সেটা 16 থেকে 64 মেগাবাইটের ভিতরে হয় অফ ইনপুট ডাটা। তাহলে এটা কি করে, লোকাল অপটিমাইজেশনটাকে আমার লোকাল অপটিমাইজেশন এনশিওর করে আর কি। তো এখন আমি একটু আগে বলছি যে ফেইলারের ক্ষেত্রে আমার যদি একটা ওয়ার্কার ফেইলার ঘটে, হ্যাঁ, এখন সেটা যদি ম্যাপ টাস্ক হয় তাহলে কী হবে, ম্যাপ টাস্ক হলে আমার কাজটা আবার নতুন করে এক্সিকিউট করতে হবে। আর যদি রিডিউস টাস্কের মধ্যে হয়, একটা মনে করেন একটা কমপ্লিটেড টাস্ক রিডিউসে গিয়ে ফেইলার হলো, একটা কমপ্লিটেড টাস্ক হওয়ার পর রিডিউস ফেইলার ঘটলো, তাহলে কী হবে, তাহলে আমার পুরো কাজটা নতুন করে শুরু করা লাগবে না। কেন লাগবে না? কারণ আমার এটা HDFS এর ভিতরেই স্টোর থাকবে, যেটা আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। বাট একটা ম্যাপ টাস্কের ভিতরে যদি কমপ্লিটেড ম্যাপ টাস্ক যদি ফেল হয়, ঠিক আছে, অর্থাৎ আমার একটা ওয়ার্কার যদি ফেল হয় একটা ম্যাপ টাস্ক কমপ্লিট করার পরে, তাহলে আমার যে ডাটাটা স্টোর হবে সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টোরিং ডিভাইসের ভিতরে স্টোর হবে বা লোকাল স্টোরেজ ডিভাইসে স্টোর হবে, যেটা আমি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এখানে আমার কমন সেন্স কী বলতেছে? কমন সেন্স বলতেছে আমার ম্যাপ টাস্কের সংখ্যা যদি বেশি হয় এবং রিডিউস টাস্কের সংখ্যা যদি কম হয়, অর্থাৎ আমি যদি এম এবং আরকে এমনভাবে ভাগ করতে পারি যে ম্যাপ অনেক বেশি হলো আর অনেক কম হলো, তাহলে জিনিসটা আমার অপটিমাইজ হবে। কারণ আমার রিডিউস টাস্ক সবগুলো আমার নতুন করে চালু করা লাগতেছে না, বাট ম্যাপ টাস্ক কিন্তু আমার অনেকগুলো বেশি চালু করা লাগতে পারে ফেইলারের কারণে, ঠিক আছে। তো এই ফল্ট টলারেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি যে ম্যাপ রিডিউস কম্পিউটেশন সাধারণত 200 ওয়ার্কার মেশিনের জন্য ডিজাইন করা হয়। ম্যাপ টাস্ককে ভাগ করা হয় 2 লাখে এবং রিডিউস টাস্ককে ভাগ করা হয় 5000। অর্থাৎ আমি 200টা ওয়ার্কার মেশিনের ভিতরে কাজ করব, ম্যাপ টাস্ককে আমি 2 লাখে ভাগ করলাম। এই 2 লাখ ম্যাপ টাস্ককে আমি 200টা ওয়ার্কার মেশিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে। বলবো যে মনে করেন M1 যে টাস্কটা সেটা হচ্ছে মনে করেন একটা সিম্পল যোগ, M2 যে টাস্কটা সেটা হচ্ছে মনে করেন সিম্পল বিয়োগ, এইভাবে আমি ভাগ করে নেব। অনেক মানে টাস্ককে কত, মানে একটা সিম্পল টাস্ককে আমি কতগুলো ভাগে ভাগ করছি, আর রিডিউস টাস্ককে আমি কিন্তু কম ভাগ করছি, হ্যাঁ। অর্থাৎ কোনো কারণে যদি আমার মানে ম্যাপ টাস্ক একটা ম্যাপের যে ওয়ার্কারটা আছে সে যদি কোনো কারণে ফেল করে, যাতে আমি সাথে সাথে আরেকটাকে অ্যাসাইন করে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা প্রবলেম আছে, আরেকটা জিনিস আছে স্ট্যাগলার অ্যান্ড ব্যাকআপ টাস্ক। এটা কি? স্ট্যাগলার হচ্ছে একটা প্রবলেম। সেটা কি? মনে করেন আমি ম্যাপ টাস্ক অনেকভাবে ভাগ করলাম, হ্যাঁ। এখন আমার তো মনে করেন একটা প্রসেসের 100% কমপ্লিট হওয়ার জন্য প্রত্যেকটা 1% কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এখন আমি যে কাজগুলো করতেছি সে কাজ মানে আমি যে প্রসেসিংটা করতেছি সেটা হচ্ছে আমি এমন একটা কম্পিউটার দিয়ে করতেছি যে কম্পিউটারটা খুবই লো কোয়ালিটি কম্পিউটার, ঠিক আছে। এখন মনে করেন আমার একটা ম্যাপ টাস্ক গিয়ে পড়লো বা একটা রিডিউস টাস্ক গিয়ে পড়লো এমন একটা মেশিনের কাছে যে মেশিনের হার্ড ডিস্ক খুবই স্লো, তাহলে দেখা গেল আমার পুরা 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই 1% কমপ্লিট হওয়ার জন্য আমার কিন্তু পুরা সিস্টেমটাই কিন্তু মানে পুরা এক্সিকিউশনটাই ডিলে হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমকে বলা হয় স্ট্যাগলার প্রবলেম। তো এই স্ট্যাগলার প্রবলেমটাকে সলভ করার জন্য মানে ম্যাপ রিডিউসে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ব্যাকআপ টাস্ক ক্রিয়েট করা। আচ্ছা, সেটা কি? মনে করেন আমার একটা ম্যাপ রিডিউস ওয়ার্ক, আমার তো অনেকগুলো আমি ভাগে ভাগ করছি, আমার কাজগুলোকে অনেক ভাগে ভাগ করছি, হ্যাঁ। তো এখন আমার প্রায় 99% বা 98% কাজ কমপ্লিট, হ্যাঁ। অল্প কিছু কাজ মানে অল্প কিছু টাস্ক বাকি আছে, সেগুলো পড়ছে গিয়ে কিছু স্লো মেশিনে। তো যখন আমার কাজটা একদম শেষের প্রান্তে 99% বা 98% আমার এক্সিকিউশন হয়ে গেছে, হ্যাঁ, তখন কি করা হয় যে মানে মাস্টার কি করে, কিছু ব্যাকআপ কাজ মানে যে কাজগুলা আমার এখনো বাকি আছে সেই কাজগুলোকে অন্য মেশিনে মানে অন্য ওয়ার্কারের মধ্যে সে কি করে আবার নতুন করে অ্যাসাইন করে দেয়। কেন অ্যাসাইন করে দিচ্ছে?
কোনো কারণে যদি আমার এই স্ট্যাগুলার প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি ডিলেটা হয়ে থাকে, তাহলে আমার অন্য ওয়ার্কার মেশিনে যদি আমি অ্যাসেন্ড করে দিই, দেখা যাবে যে ও আমাকে এই কাজটা করে দিয়ে তাড়াতাড়ি ডেলিভারি করে দিবে। তো সেক্ষেত্রে আমার টোটাল এক্সিকিউশনটা ওই যে স্ট্যাগুলার প্রবলেমের কারণে যে ডিলেটা হয়েছিল সেই ডিলেটা আমার এখানে রিকভার হয়ে যাবে। তো এখানে ডিজাইন ডিসিশনগুলো যদি আমরা দেখি, আমার স্ট্যাগুলার প্রবলেমটা কেন হলো? স্ট্যাগুলার প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাগুলার প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি এই সাইড ইফেক্ট অফ দ্য টাস্ক গ্র্যানুলারিটি। একটু আগে যে আমরা টাস্ক গ্র্যানুলারিটি দেখলাম, সেটা একটা সাইড ইফেক্ট। কীভাবে সাইড ইফেক্ট? আমি টাস্ক গ্র্যানুলারিটিতে কী করছি, আমার পুরো টাস্কটাকে অনেক ভাগে ভাগ করছি, লাখ লাখ ভাগে ভাগ করে ফেলছি, তাই না? আমার তো প্রত্যেকটা সিঙ্গেল টাস্ক কিন্তু আমার পুরো প্রসেসিংয়ের জন্য ইম্পর্টেন্ট। আমার একটা সিঙ্গেল টাস্ক যদি কমপ্লিট না হয়, আমার পুরো প্রসেসিংটাই কমপ্লিট হবে না, রাইট? তো এই কারণে আমি যত ভাগে ভাগ করলাম, তত আমার ওই ভাগটা গিয়ে একটা স্লো মেশিনে পড়ার সম্ভাবনা বাড়বে, রাইট? তো এই কারণে এই মানে স্ট্যাগুলার প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি টাস্ক গ্র্যানুলারিটির সাইড ইফেক্ট। তো এখানে ট্রেড অফটা কি? ট্রেড অফটা হচ্ছে, দেখেন আমি যখন মানে ব্যাকআপ টাস্কগুলোকে এক্সিকিউট করতেছি, তখন কি আমার ওভারঅল কম্পিউটেশন অপারেশনটা টাইম কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? টাইম রিডিউস হইলেও এখানে আমার কি করতেছে, আমার কিন্তু কম্পিউটেশনটা 1%-এর মতো বেড়ে যায়। মানে কম্পিউটেশনটা বলতে কি, আমার রিসোর্সের ইউজটা মোটামুটি 1%-এর মতো বেড়ে যায়, ঠিক আছে? এই বেড়ে গেলেও এখানে আমার যে পরিমাণ টাইমটা সেভ হচ্ছে, সেটাকে আমার এই বেড়ে যাওয়া এবং সেভ হওয়া আমি মোটামুটি আমার ট্রেড অফ হয়ে আমি এটাকে বেনিফিশিয়াল হিসেবে ধরতে পারি, যে আমার ওয়ার্থওয়াইল, যে আমার এখানে যে আমি এডিশনাল রিসোর্স ইউজ করলাম ব্যাকআপ টাস্কে, সেটা আসলে ওর্থি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার সেই ট্রেড অফটা এবং সেই ডিজাইন ডিসিশনটা, ঠিক আছে? তো এটাই ছিল অ্যাকচুয়ালি ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্কের মোটামুটি কনসেপ্ট। তো একটা আমরা হেডওপের একটা ইম্পর্ট্যান্ট লেয়ার সম্পর্কে পড়লাম। তো আমরা আরও লেয়ারগুলো দেখব। তো এই পর্যন্তই।